আমি তোমাদের মইদুল স্যার, ডক্টর শেখ মইদুল ইসলাম। আমি এই চ্যানেলে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আমি এই ভিডিওতে আলোচনা করব নির্দেশমূলক নীতির সম্পর্কে। নির্দেশমূলক নীতির যে বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করব সেটা হচ্ছে নির্দেশমূলক নীতি আসলে কি, নির্দেশমূলক নীতি কোথা থেকে এসেছে, অর্থাৎ কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে, নির্দেশমূলক নীতির সঙ্গে মৌলিক অধিকারের পার্থক্যগুলোই বা কী, সংবিধানের কোন অংশে নির্দেশমূলক নীতি রয়েছে। এ প্রসঙ্গে আলোচনা করার আগে প্রথমে একটু বলে নিই, আমাদের যারা রাষ্ট্রবিজ্ঞানে অনার্স নিয়ে পড়ছো, যাদের পাস কোর্সে আছে, যারা মাস্টার ডিগ্রি নিয়ে পড়ছো, তাদের ক্ষেত্রে কিন্তু এই নির্দেশমূলক নীতি এবং মৌলিক অধিকারের চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এবং যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছো, এ প্রসঙ্গে বলে নিই, বারে বারে আমি এই কথাটা বলি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নগুলো যথেষ্ট ভূমিকা পালন করে, যথেষ্ট গুরুত্ব সহকারে রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নগুলোকে পড়তে হবে। কারণ বিশেষ করে ডাব্লিউবিসিএস, ইউপিএসসির মতো, আইএএসের মতো পরীক্ষাগুলোতে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তোমরা মন দিয়ে বিষয়টাকে একটু ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করবে। দেখো, ভারতীয় সংবিধানের চতুর্থ অংশে বর্ণিত রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ ভারতীয় সাধারণতন্ত্রকে আসলে একটি জনকল্যাণকামী এবং গণতান্ত্রিক সমাজবাদী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য নির্দেশ দান করেছে। অর্থাৎ যাতে করে ভারতবর্ষ জনকল্যাণকামী, আরও বেশি গণতান্ত্রিক সমাজবাদী রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে, তার জন্যে ভারতীয় সংবিধানের চতুর্থ অধ্যায়ে 36 থেকে 51 নম্বর ধারাগুলোতে নির্দেশমূলক নীতির কথা বলা আছে। অবশ্য মনে রাখতে হবে যে আয়ারল্যান্ডের সংবিধানের প্রভাব থেকে ভারতীয় গণপরিষদে এই নির্দেশমূলক নীতির বিষয়টা কিন্তু এসেছে। আমরা জানি যে ভারতীয় সংবিধানের অনেক অংশ পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধান থেকে এসেছে বা সংবিধান থেকে নেওয়া, যাই বলি না কেন। ঠিক তেমনি এই নির্দেশমূলক নীতিটা কিন্তু আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। আমরা দেখব যে নির্দেশমূলক নীতি এবং মৌলিক অধিকারের পার্থক্যগুলো কী কী। 1 নম্বর পার্থক্য হচ্ছে যে মৌলিক অধিকারগুলো রাষ্ট্রের কাজের উপরে বাধা নিষেধ আরোপ করে। অর্থাৎ কোন কোন কাজ রাষ্ট্র করতে পারবে না, মৌলিক অধিকারগুলো তার নির্দেশ দেয়। যেমন আমরা দেখেছি যে ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ করতে পারবে না, সাম্য প্রতিষ্ঠা করতে হবে, ব্যক্তির বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না। মানে অর্থাৎ ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে যে কাজগুলো রাষ্ট্রকে করতে বাধা দেয় সেটা হচ্ছে মৌলিক অধিকার। অর্থাৎ মৌলিক অধিকার রক্ষায় রাষ্ট্র এই কাজগুলো করবে না। কিন্তু নির্দেশমূলক নীতিগুলোর ক্ষেত্রে আমরা যেটা দেখি, রাষ্ট্রের কোন কোন কাজ করা উচিত সে সম্পর্কে ইতিবাচক নির্দেশ দান করে নির্দেশমূলক নীতিগুলো। অর্থাৎ নির্দেশমূলক নীতির মধ্য দিয়ে রাষ্ট্রকে কি কি কাজ করতে হবে এটা কিন্তু বলে দেওয়া হয়। 2 নম্বর আমরা যদি পার্থক্যটা দেখি, যে মৌলিক অধিকারগুলো এককভাবে কার্যকর হতে পারে। এগুলোকে কার্যকর করার জন্য আইনসভাকে কোনো আইন প্রণয়ন করতে হয় না। যে ব্যক্তির স্বাধীনতা রক্ষার জন্য এই অধিকারগুলো ব্যক্তি ভোগ করবে, তার জন্য আলাদা করে কিন্তু আইন করতে হয় না। কিন্তু নির্দেশমূলক নীতিগুলো এককভাবে কার্যকর হতে পারে না। এগুলোকে কার্যকর করতে হলে আইন প্রণয়ন করা একান্ত প্রয়োজন। আইন প্রণয়ন না করলে নির্দেশমূলক নীতিগুলোকে প্রণয়ন করা যাবে না। 3 নম্বরে কি বলি, যে সংবিধানের 3য় অংশে মৌলিক অধিকারগুলো আদালত কর্তৃক বলবৎযোগ্য। অর্থাৎ মৌলিক অধিকারগুলো আদালত কর্তৃক বলবৎযোগ্য বলেই যদি কোনো অবস্থায় মৌলিক অধিকারগুলো ক্ষুণ্ণ করা হয়, অর্থাৎ লঙ্ঘন করা হয়, তাহলে কিন্তু ব্যক্তি 32 নম্বর এবং 226 নম্বর ধারা বলে আদালতের দ্বারস্থ হতে পারবে। অর্থাৎ আমরা জানি, আমি এর আগের ভিডিওতেই আলোচনা করেছি, লেখোজারির কথা বলেছি, রিট পিটিশনের কথা বলেছি। অর্থাৎ যদি কোনো ব্যক্তি দেখে যে আমার যে মৌলিক অধিকারগুলো পাওয়ার কথা সেগুলো রাষ্ট্র সেগুলোকে লঙ্ঘন করছে, আমার মৌলিক অধিকারগুলো ক্ষুণ্ণ হচ্ছে, তাহলে সংবিধানের 32 নম্বর ধারা বলে এবং 226 নম্বর ধারা বলে ব্যক্তি তার মৌলিক অধিকার যাতে করে সে ফিরে পায় সেই জন্যে রিট পিটিশন জারি করতে পারে। পরে কি বলছে,
না, ভারতের সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলায় মৌলিক অধিকারগুলোর পক্ষে রায় দিয়ে নাগরিক অধিকার সমূহের রক্ষাকর্তার ভূমিকা যথাযথভাবে পালন করেছে, কিন্তু নির্দেশমূলক নীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। অর্থাৎ নির্দেশমূলক নীতি, রাষ্ট্রকে যে নির্দেশগুলো দেওয়া হয় যে এগুলো নাগরিকদের জন্য করো, হয়তো কোনো কারণে রাষ্ট্র সে কাজগুলো করলো না, করতে পারলো না, করতে রাষ্ট্রের সামর্থ্যের মধ্যে কুলালো না, তাহলে কিন্তু তার জন্যে আইনের দ্বারস্থ ব্যক্তি হতে পারবে না। সংবিধানের 37 নম্বর ধারায় বলা হয়েছে যে চতুর্থ অংশে বর্ণিত নির্দেশমূলক নীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য বলে বিবেচিত হবে না, তবে দেশ শাসন ব্যাপারে এগুলি যাতে কার্যকর করা হয় সেদিকে লক্ষ্য রাখা সরকারের কর্তব্য। অর্থাৎ যেটা সরকারের কর্তব্য সেটা কিন্তু বাধ্য নয়, বাধ্যতামূলক নয়। পরের পার্থক্যটা যদি আমরা দেখি, সেটা কি দেখব না, মৌলিক অধিকারগুলো সাধারণভাবে নিজে নিজে কার্যকর হতে পারলেও এমন কতগুলি অধিকার রয়েছে যেগুলির জোরে সরকার প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে পারেন। এরূপ আইন প্রণয়নের পথে আদালতও কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। এখন যদি মনে করে যে মৌলিক অধিকারগুলো রক্ষা করার জন্য সরকার কোনো আইন তৈরি করতেই পারে, এর জন্য কিন্তু আদালত কোনোভাবে বাধা সৃষ্টি করবে না। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি সংবিধানের 17 নম্বর ধারায় বর্ণিত অস্পৃশ্যতা আচরণ ও প্রচার নিষিদ্ধ করে সরকারের বিভিন্ন প্রকার আইন প্রণয়নের কথা উল্লেখ করা যায়, কিন্তু কেবল নির্দেশমূলক নীতির জোরে সরকার কোনো আইন প্রণয়ন করতে পারে না। কারণ আইন প্রণয়নের ব্যাপারে সংবিধানে কেন্দ্রীয় ও রাজ্য ও যুগ্ম তালিকা নামে যে 3টি তালিকা আছে, সেগুলির সীমা লঙ্ঘন করে কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলি সাধারণভাবে কোনো আইন প্রণয়ন করার অধিকার কিন্তু নেই। অর্থাৎ যার যার আইন প্রণয়ন করার যতটা এখতিয়ার রয়েছে সে ততটাই করবে। আমরা জানি এক্ষেত্রে উল্লেখ করতে পারি যে 3টে তালিকা রয়েছে, কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা, যে যার এখতিয়ারে আইন প্রণয়ন করবে। অর্থাৎ রাষ্ট্র এমন কোনো এখতিয়ারে আইন প্রণয়ন করতে পারবে না যেটা একটা এখতিয়ার থেকে আরেকটা এখতিয়ার লঙ্ঘন করে। পরের প্রশ্নটা, পরের পার্থক্যটা কি না, সংবিধানের 13 নম্বর ধারায় মৌলিক অধিকারগুলির পবিত্রতা রক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং ওই ধারায় বলা হয়েছে যে আইনসভা প্রণীত কোনো আইন, শাসন বিভাগীয় নির্দেশ ইত্যাদি মৌলিক অধিকারের বিরোধী হলে আদালত সেগুলোকে বাতিল বলে ঘোষণা করতে পারেন। 13 নম্বর ধারায় কিন্তু পরিষ্কার করে বলা আছে, যদি এমন কোনো সরকার আইন প্রণয়ন করে যেটা মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করছে, তাহলে সেই আইনটাকে কিন্তু বাতিল করা যেতে পারে। যেমন কি উদাহরণ দেওয়া যেতে পারে যে কি না, এইভাবে একে গোপালন মামলায় সুপ্রিম কোর্ট 1950 সালে প্রণীত নিবর্তনমূলক আটক আইনের একটি অংশকে মৌলিক অধিকার বিরোধী বলে বাতিল করে দিয়েছিলেন, কিন্তু নির্দেশমূলক নীতি বিরোধী কোনো আইন প্রণীত হলে আদালত সেই আইনকে বাতিল করতে পারেন না, কারণ ওইসব নীতি মান্য করার জন্য আইন বিভাগ ও শাসন বিভাগকে বাধ্য করার ক্ষমতা আদালতের নেই। পরের পার্থক্যটা হচ্ছে মৌলিক অধিকারের সঙ্গে নির্দেশমূলক নীতির যদি বিরোধ বাঁধে সেক্ষেত্রে কি হবে। বলছে যে মৌলিক অধিকারের সঙ্গে নির্দেশমূলক নীতির বিরোধ বাঁধলে নির্দেশমূলক নীতি বাতিল হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আমরা একটা উদাহরণ দিতে পারি, মাদ্রাজ রাজ্য বনাম চম্পকম মামলা 1951 সালে সুপ্রিম কোর্টের রায়ের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। এই মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন যে নির্দেশমূলক নীতিগুলিকে মৌলিক অধিকারের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে এবং তাদের সম্পূরক হিসাবে চলতে হবে। পরের পার্থক্যটা কি, উদ্দেশ্যগত ক্ষেত্রে পার্থক্য। উদ্দেশ্যগত ক্ষেত্রে কি পার্থক্য দেখি না, অনেকে এই অভিমত পোষণ করেন যে মৌলিক অধিকারগুলির উদ্দেশ্য হলো গণতান্ত্রিক সমাজ গঠন, কিন্তু নির্দেশমূলক নীতিসমূহের উদ্দেশ্য হলো জনকল্যাণকামী সমাজ ব্যবস্থার প্রবর্তন। কারণ সংবিধানের 3য় অংশে বর্ণিত মৌলিক অধিকারগুলি প্রধানত রাজনৈতিক প্রকৃতি সম্পন্ন হলেও 4র্থ অংশে বর্ণিত নির্দেশমূলক নীতিগুলি সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠার উপরেই জোর দেয়, গুরুত্ব আরোপ করে। আমরা 7টা পয়েন্ট দেখলাম। এরপরে যদি আমরা দেখি আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা
এখানে ব্যাখ্যা করে নিতে পারি, পার্থক্যটা দেখে নিতে পারি। সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের 3য় অংশে নাগরিকদের যেসব মৌলিক অধিকার ও স্বাধীনতা প্রদান করা হয়েছে সেগুলি অবাধ বা নিরঙ্কুশ নয়। ব্যক্তির ওইসব অধিকারের উপর সামাজিক স্বার্থে নানা প্রকার বাধানিষেধ আরোপ করা হয়েছে। এইভাবে সংবিধানের 3য় অধ্যায় কার্যত ব্যক্তি স্বার্থের সঙ্গে সামাজিক স্বার্থের সমন্বয় সাধনের কথা বলা হয়েছে, কিন্তু 4র্থ অংশের লিখিত রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি নাগরিকদের অধিকার বলে বিবেচিত হলেও সেগুলির উপর কোনো রকম বাধা নিষেধ আরোপ হয়নি। তাহলে আমরা মূলত এই কয়েকটা পার্থক্য দেখলাম যেগুলো মৌলিক অধিকারের সঙ্গে নির্দেশমূলক নীতি রয়েছে। আমাদের এই প্রশ্নটা অনেক সময় পড়ে, মৌলিক অধিকারের সঙ্গে নির্দেশমূলক নীতিগুলো কি। তোমরা যেটা করবে সেটা হচ্ছে টেক্সট বই দেখে যে কোনো একটা রেফারেন্স বই নিয়ে অবশ্যই মন দিয়ে পড়ে নিও এবং তার সঙ্গে ভিডিওটা পড়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে নিও। তাহলে কোন জায়গায় কি কি পার্থক্য রয়েছে সেটা তোমাদের বুঝতে সুবিধা হবে। আবার একবার বলি, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে। ধন্যবাদ, সকলে ভালো থেকো।